খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। বাংলাদেশি বলে বাংলা ঢাকিদের গ্রেপ্তার করলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। প্রধানমন্ত্রী বলে যাবার পর জীবন কৃষ্ণের গ্রেফতারি নিয়ে সুর চড়ালেন কুণাল। হঠাৎ কলকাতা হাইকোর্টে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণটা কি? কৃষ্ণনগরে শুট আউট, বাড়িতে ঢুকে ছাত্রীকে খুন প্রেমিকের। সিবিআই শুধু গ্যালারি শো করে খেজুরিতে বিজেপি কর্মী মৃত্যুর মামলায় বিস্ফোরক বিচারপতি। যতই চাপ আসুক না কেন, গর্জন মোদীর, নিশানায় ট্রাম্পের শুল্ক ঝড়। গ্রেফতারি পর মুখ খুললেন জীবন কৃষ্ণ, অভিষেকের নিশানায় কারা, বিজেপি বলছে। পরপর নাম বলে দিলেন শুভেন্দু, কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। এবার কি অভিযোগ বিজেপি নেতার? 3 বছরের মেয়েকে কোলে নিয়ে গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলেন পনের বলি শিক্ষিকা, মৃত্যুর কোলে অগ্নিদগ্ধ মা মেয়ে। আবু সাইদকে গুলি করেছিলেন ইনি, ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে পাকড়াও সেই বাংলাদেশ পুলিশ কর্মকর্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। বাংলা এবং বাংলাভাষী ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এর মধ্যে আসন্ন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এ সময় বাংলা থেকে বহু ঢাকি ঢাক বাজাতে ভিন রাজ্যে পাড়ি দেন। তালিকায় দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক, ভিন রাজ্যে পাড়ি দিয়ে আক্রান্ত হতে হবে না তো। আর এর মধ্যে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর স্পষ্ট হুঁশিয়ারি, বাংলার বাইরে পুজোয় বাজাতে যাওয়া ঢাকিদের যদি বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হয় তবে আগুন জ্বলবে, সংসদ অচল করে দেব। আজ সোমবার বাঁকুড়ার তামিলিবাদ ময়দান সংলগ্ন এলাকায় ডোম সমাজের ডেপুটেশনকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ঢাকিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ। আর এহেন বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদের দাবি যুক্তিযুক্ত বলেই কার্যত মেনে নিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। এদিন সকালে শহরে বিভিন্ন রাস্তা ঘুরে ঢাকঢোল বাজিয়ে সুসজ্জিত শোভাযাত্রা করেন ডোম সম্প্রদায়ের মানুষজন। তাদের অভিযোগ, দুর্গাপুজো কিংবা অন্যান্য উৎসব উপলক্ষে বাংলার বাইরে অনুষ্ঠানে বাজাতে গেলে প্রায় হয়রানির শিকার হতে হয়। অনেক সময় তাদের বাংলাদেশি বলে আটকানো হয় বলে অভিযোগ। এরপরই সভামঞ্চ থেকে অরূপবাবু বলেন, বাংলার দুর্গাপুজো ঢাক ছাড়া কল্পনাই করা যায় না, অথচ বাংলার ঢাকিদের বারবার অপমান করা হচ্ছে। এই অপমান বরদাস্ত করা হবে না। অরূপবাবুর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, ঢাকিরা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের ছাড়া পুজোর ছবি অসম্পূর্ণ, তাই তাদের সম্মান ও সুরক্ষার দাবি একেবারে যুক্তিযুক্ত। তবে এই নিয়ে অযথা উত্তেজনা ছড়ানো উচিত নয় বলে মন্তব্য বিজেপি নেতার। তার কথায় প্রশাসন এবং সরকারকে এগিয়ে এসে ঢাকিদের সুরক্ষা ও পরিচয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর সফরে পরেই এজেন্সি সক্রিয় কেন? জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারিতে পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সোমবার সকালে মুর্শিদাবাদে জীবন কৃষ্ণের বাড়িতে ইডি হানা দেয়, তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই ফের বিজেপির বিরুদ্ধে এজেন্সি নির্ভর রাজনীতির অভিযোগ তুললেন তিনি। কুণাল ঘোষ বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা ঘটনাস্থলে ছিলাম না, তাই কি হয়েছে বলতে পারছি না। যদি কাউকে কিছু বলতেই হয় সেটা বলবেন জীবন কৃষ্ণ সাহা নিজে বা তার আইনজীবী। তবে প্রধানমন্ত্রী দুদিন আগেই সফরে এসেছিলেন, তারপরে কি এজেন্সি এত সক্রিয় হয়ে উঠল? এমন পদক্ষেপ যে হবে তা আমরা আগেই অনুমান করেছিলাম। বিজেপির বুথে কোনো সংগঠন নেই, কোনো এজেন্ট নেই, ওরা শুধু কেন্দ্রীয় এজেন্সির ভরসায় চলছে। তদন্তকারীদের দাবি, জীবন কৃষ্ণ বারবার তার ফোন ছুঁড়ে ফেলার চেষ্টা করেছেন। এদিনও তিনি ফোন নর্দমায় ফেলে দেন বলে অভিযোগ। এ বিষয়ে কুণাল ঘোষের বক্তব্য, আমি জানি না কেন তিনি ফোন ছুঁড়েছেন, তবে ফোন ফেলে দিলেই তো ডেটা তথ্য মুছে যায় না। প্রযুক্তি এত উন্নত যে সব তথ্যই উদ্ধার করা সম্ভব। এরপরে অমিত শাহের উদ্দেশ্যে কুণালের আক্রমণ, আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, আপনার দলে যোগ দিলে কেন তদন্ত থেমে যায়? আগে আপনার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দেশে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আছে বিজেপির লোকেদের বিরুদ্ধে, আগে তাদের বহিষ্কার করুন। শুভেন্দু অধিকারী পাল্টা দাবি, জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের অন্যতম এজেন্ট। বীরভূম আর মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা তৈরি, টাকা তোলা, পৌঁছে দেওয়া আর একটা অংশ রাখার কাজ করতেন উনি। আমি বহুবার বলেছি, কান্দি, নবগ্রাম এসব এলাকার এমএলএদের সঙ্গে কাজ করতেন জীবন কৃষ্ণ, চাকরি পাইয়ে দিতেন, তাই কান টানলেই মাথা আসবে। আচমকাই আজ কলকাতা হাইকোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 11টা নাগাদ হঠাৎই তিনি আদালত চত্বরে যান। কেন তিনি হাইকোর্টে গেলেন তা নিয়ে জল্পনা চলতে থাকে। পরে
আদালত সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারে তার বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিতে চলেছেন অভিষেক। তার আগে নথিতে সই করতে হাইকোর্টে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ওই মামলায় নিজের বক্তব্য জানানোর জন্য আগেই সময় চেয়েছিলেন অভিষেকের আইনজীবী। 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রায় 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। 10,48,230 ভোট পেয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পান 3,37,300 ভোট। তিনি অভিযোগ করেন, ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে। সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিস্ফোরক এই একই অভিযোগ তুলেছিলেন। তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন, ডায়মন্ড হারবারের কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এরপরে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পেনড্রাইভের তথ্য নিয়ে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার যখন শুভেন্দু অধিকারী একাই ইস্যুতে সোচ্চার হন, যদিও অনুরাগ ঠাকুরের এহেন অভিযোগের দুদিনের মধ্যেই অভিষেকের প্রতিনিধি দল পেন ড্রাইভের সমস্ত তথ্য সম্বলিত ভিডিও ও ডেটা দিয়ে এসেছিলেন বলে দাবি তৃণমূলের। বছরখানেক পেরিয়ে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়িতে ঢুকে সোজা চলে যান দোতলায়। দোতলারই একটি ঘরে তখন ছিলেন 19 বছরের তরুণী ঈশিতা মল্লিক। দরজা খুলে ঘরে ঢুকে সোজা ঈশিতার দিকে বন্দুক তাক করেন আত্মাই। পরপর গুলি ছোড়েন। গুলির আঘাতে ঈশিতাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে এই মুহূর্তে সময় নষ্ট করেননি ওই আত্মাই। বন্দুক উঁচিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসেন একতলায়। তাকে আটকাতে গেলে ঈশিতার বাঁকে বন্দুকের ভয় দেখিয়ে গেট দিয়ে বেরিয়ে চম্পট দেন আততায়ী। এই পুরো কাজ করতে তিনি সময় নেন মাত্র 5 মিনিট। জাতীয় সড়ক থেকে প্রশাসনিক ভবনের সংযোগকারী রাস্তার উপর দোতলা বাড়ি, তার ঠিক উল্টো দিকে কৃষ্ণনগর উইমেন্স কলেজ। বাড়ির বাইরে বড় বড় হরফে লেখা আশা ভিলা। সেই বাড়িতেই থাকতেন ঈশিতা। তিনি ছাড়াও ওই বাড়িতে থাকতেন তার বাবা জয়দেব মল্লিক, মা কুসুম মল্লিক ও ভাই কর্ণ। বাড়ির সামনে রাস্তা দিয়ে প্রায় প্রশাসনিক উচ্চপদস্থ কর্তাদের গাড়ির আনাগোনা লেগেই থাকে। বাড়ির নিচের দুটি ঘর অফিসের জন্য ভাড়া দেওয়া, সেই ঘরের পাশ দিয়ে উঠে গিয়েছিল দোতলার সিঁড়ি। সোমবার সেই বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার হয় উচ্চ মাধ্যমিক পাশ করা ঈশিতার রক্তাক্ত দেহ। সোমবার দুপুরে এই রাস্তায় সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষের যাতায়াত ছিল অন্য দিনের মতোই, তবে কেউ তখন ওই আততায়ীকে লক্ষ্য করেননি। ব্যস্ততার সুযোগ নিয়ে আশা ভিলার দোতলায় উঠে ঈশিতাকে খুন করে পালান আততায়ী। পালানোর সময় ঈশিতার মায়ের সঙ্গে মুখোমুখি হন তিনি, কিন্তু বন্দুক উঁচিয়ে তাকে ভয় দেখিয়ে এলাকা ছাড়েন আত্মায়ী। সঙ্গে সঙ্গে দোতলায় উঠে ঘরের মধ্যে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন কুসুম। সেই চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই খবর দেন কোতোয়ালি থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জয়দেব সিংহ ঈশিতার পূর্ব পরিচিত। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া এলাকায় থাকেন বলে অনুমান। সেখানে ঈশিতার সঙ্গে তার আলাপ, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ঈশিতার বাড়ি কৃষ্ণনগরী হলেও কাঁচরাপাড়ার স্কুলে পড়তেন ঈশিতা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কৃষ্ণনগরের বাড়িতে চলে আসেন তিনি। ভর্তি হন স্থানীয় কলেজে। তবে কলেজে ক্লাস শুরু না হওয়ায় বাড়িতেই থাকতেন ঈশিতা। পুলিশের অনুমান, জয়দেব জানতেন ঈশিতা কখন একা ঘরে থাকেন। কোন ঘরটা ঈশিতার তাও জানা ছিল। প্রশ্ন উঠছে, তবে কি ঈশিতার বাড়িতে অবাধ যাতায়াত ছিল জয়দেবের? যদিও সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি। তদন্তকারীদের মতে ঈশিতার সম্পর্কে সব তথ্য জেনেই হামলার দিন ও সময় বেঁচেছিলেন জয়দেব। তাই তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি তাকে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে টানাপোড়েন চলছিল। জানা গিয়েছে সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। খেজুরির জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে রাজ্যে খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের উপর আস্থা রাখতে যে তিনি পারছেন না তা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি। শুনানিতে তার মন্তব্য, সিবিআই এখন গ্যালারি শো করছে। সিবিআই এর বদলে রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে চান বিচারপতি। খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারীরা। তবে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এই ঘটনার তদন্ত করবে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ। এই ঘটনা তদন্ত করবে রাজ্যে গোয়েন্দা সংস্থা সিআইডি। সিট গঠন করে জোড়া মৃত্যুর তদন্ত হবে বলে জানিয়েছেন বিচারপতি। ডিআইজি সিআইডি নেতৃত্বে গঠিত হবে সিট। বিচারপতি ঘোষ আরও জানিয়েছেন, ওই তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার অফিসাররা। 1 মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতেও বলেছেন বিচারপতি ঘোষ। শুনানিতে মামলাকারীর আবেদনের ভিত্তিতে বিচারপতির মন্তব্য, এখন সিবিআই গ্যালারি শো করে। এর মামলাটি রাজ্য পুলিশই তদন্ত করবে। গত 11 জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় খেজুরি থানার ভাগনমারি গ্রামে। পরের দিন সকালে অনুষ্ঠান স্থলের অনতি দূরে দুজনের দেহ উদ্ধার হয়। মৃতদের একজনের নাম সুধীর পাইক, অন্যজন সজিত দাস। পরিবারের দাবি, দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের, একই দাবি করে শাসক দল তৃণমূল। বিজেপির অভিযোগ, ধর্মীয় কারণে খুন হয়েছেন তারা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ঘটনাক্রমে ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে
পুলিশ জানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু পরিবার তা মানতে নারাজ। তারা আবার ময়না তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি ঘোষের একক বেঞ্চ এই আবেদন খারিজ করে ময়না তদন্ত করা চিকিৎসকের বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় দুই পরিবার। ডিভিশন বেঞ্চ পরিবারের আর্জি মেনে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, এই মামলাটি শুনবে বিচারপতি ঘোষের একক বেঞ্চই। সোমবার সেই শুনানিতে সিবিআই তদন্তের আবেদন করা হয়, তবে বিচারপতি ঘোষ তা মানতে চাননি। সোমবারে শুনানিতে বিচারপতি তার পর্যবেক্ষণ জানান, যদিও কোনো নির্দেশ দেননি। মঙ্গলবার এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি। আইনজীবীদের একাংশের মতে বিচারপতির পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, এই মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাতেই থাকবে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, ট্রাম্পের চাপানো শুল্ক নিয়ে মঙ্গলেই তাবড় বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে তার ঠিক আগের দিনই নাম না করে মার্কিন শুল্ক নিয়ে দিল্লির জোরালো অবস্থান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গুজরাটে এক সভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, তার সরকার ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালকদের স্বার্থকে সবসময় আগে রাখবে। গুজরাতের এক সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, আজ বিশ্বে অর্থনৈতিক স্বার্থের দ্বারা পরিচালিত রাজনীতির ধরন আপনারা সকলকেই প্রত্যক্ষ করছেন। আহমেদাবাদের এই ভূমি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তাদের, দোকানদারদের, কৃষকদের এবং গবাদি পশুপালকদের বলতে চাই, মোদির কাছে আপনাদের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঞ্চ থেকে মোদি সাফ বলেন, আমার সরকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক বা গবাদি পশুপালকদের কোনো ক্ষতি হতে দেবে না। যতই চাপ আসুক না কেন, আমরা আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাব। উল্লেখ্য, পারস্পরিক শুল্কের খাতে প্রথমে মার্কিন মুলুক ভারতের ওপর 25% শুল্ক বসালেও পরবর্তীতে রাশিয়ার তেল কেনার কারণ তুলে ধরে দিল্লির উপর আরও 25% শুল্ক বসায় ট্রাম্পের ওয়াশিংটন। ফলত মোট 50% শুল্ক চাপে ভারতের ওপর। এর আগেও গত 7ই আগস্ট এক অনুষ্ঠান মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, আমাদের কাছে আমাদের কৃষকদের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই কৃষক, জেলে এবং দুগ্ধ চাষিদের সাথে আপোষ করবে না। আমি ব্যক্তিগতভাবে জানি এর জন্য আমাকে অনেক মূল্য দিতে হবে, তবে আমি এর জন্য প্রস্তুত। আজ ভারত দেশের কৃষক, জেলে এবং দুগ্ধ চাষিদের জন্য প্রস্তুত। এদিন আহমেদাবাদের সভা থেকে সন্ত্রাস নিয়ে ফের একবার হুঁশিয়ারি দেন মোদী। নরেন্দ্র মোদী বলেন, আমরা সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের রেহাই দেব না। তারা যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। বিশ্ব দেখেছে আমরা কিভাবে পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছি। উল্লেখ্য, 22 এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হানার পরপর 7ই মে তার প্রতিশোধে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর শুরু করে, যে অভিযানের হাত ধরে ভারত পরপর পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।